In today's lecture, we're going to give you basic ideas about criminal cases and steps in Bangladesh, or rather Bangladesh judicial system. Okay. Criminal cases are of many types, among them in Bangladesh actually. The murder case and other session cases where the punishment is over 5 years, 5 years of jail time, more than 5 years. Usually these cases goes to session courts. As you can see from the picture, where in these cases, when a complaint comes, when whenever there's a complaint, a crime, which punishment is usually over 5 years, is usually from cognizance court, is usually it directly goes to session court, to joint session judge, not to magistrate court. If it's less than, if it's 5 years or less, the punishment, then it goes to magistrate court. This is the things you need to know. Okay. And there are other sections of penal code cases, special tribunal cases, acid offences, Nari ও শিশু আইন offences, Anti-Terrorism Act offences, Speedy Trial Act cases, and electrification board cases, and public gambling, motor vehicle, Penal Code 290, Police Act, BCL Act, Control of Entry Act, etc. These are the type of criminal cases that usually they are dealt by the Bangladesh criminal court. Let's start with the trial steps now. A case is commonly relates to a criminal matter and a case relates to civil matter. Okay. Here you can see the terminology, although we don't follow it, but we need to. When we use the word a case, it means it is related to criminal matter. And when we say suit, it means to civil matter. Please try to remember because you are going to be future advocates or future judges, and you need to utter these words with care. আচ্ছা, আপনাদের মানে এই জায়গায় একটু ডিটেল ভেঙে বলি। আপনার মানে যখন আপনার কেস বলবেন তখন মানে ধরে নেওয়া হবে যে এটা ক্রিমিনাল ম্যাটারের, আর যখন সুট বলবেন তখন ধরে নেওয়া হবে এটা সিভিল ম্যাটার। এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন, বলার সময় বলবেন। এটা কোনো কড়াকড়ি আইন না, বাট বলার সময় আপনারা যদি বলেন তাহলে ভালো হবে, কারণ আপনার লয়ার ছাত্র, আপনার দুইটা ডিস্টিংশন করবেন। আপনারা মানে লে পার্সন না, সাধারণ লোক না, যারা নন লিগাল ব্যাকগ্রাউন্ডের যারা, তারা বললে কোনো কিছু আসে যায় না, বাট আপনারা যখন বলবেন এই জিনিসটা একটু ডিস্টিংশন করে বলবেন। তারপরে হচ্ছে কি কোড অফ ক্রিমিনাল প্র্যাকটিস আছে, যেটা নিয়ে সাধারণ ক্রিমিনাল প্রসিডিং কিভাবে হয় এগুলো নিয়ে বলা আছে। সিভিল প্রসিডিংতে আপনার পড়ানো হয়েছে। কগনাইজেবল অফেন্স, যেগুলো আমলযোগ্য অপরাধ কি কি হতে পারে, মার্ডার, ডাকাতি। ডাকাতি কিন্তু পেনাল কোডে ডাকাতি নামই আছে, এটা নামটাই এরকম। রবারি, theft, rape, attempt to commit suicide, wrongful confinement, assault, kidnapping, extortion, house trespass, and rioting, etc. এগুলো হচ্ছে কি আপনার কিসের অপরাধ, আপনার কি বলে ধরনের অপরাধ, আমলযোগ্য অপরাধ। আর নন কগনাইজেবল অফেন্স কোথায় দেওয়া আছে এগুলো? সিআরপিসির ইয়েতে সেকেন্ড শিডিউলে দেওয়া আছে, দ্বিতীয় তফসিলে দেওয়া আছে। সেডিশন, কমিটিং এফ্রে, ব্রাইবারি, মেকিং অ্যাটমসফিয়ার নক্সাস টু হেলথ, পরিবেশ দূষণ। তারপর হচ্ছে কমিটিং এ পাবলিক নিউসেন্স, রাস্তার মাঝখানে দ্বারা আপনি লাউড স্পিকার দিয়ে সেরে বলতেছেন দিয়ে কি বলে ম্যারাডোনা ম্যারাডোনা মারা গেছে, হায় হায়। তো হচ্ছে এই ধরনের পাবলিক নিউসেন্স, আশেপাশে হসপিটাল আছে, রোগীদের অসুবিধা হচ্ছে, তারপর রাস্তাঘাটে লোকজনের অসুবিধা হচ্ছে। তারপরে দেয়ার ইজ নো লিমিটেশন অফ ফাইলিং এ ক্রিমিনাল কেস। আর আপনার মানে কি বলে আপনার এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রিমিনাল কেস ফাইল করার জন্য কোনো লিমিটেশন দেওয়া নাই, এটা জিনিস মনে রাখবেন। বাট খুব বেশি দেরি করে অভিযোগ দিলে কি হয়, তথ্য প্রমাণ এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, তথ্য মানে কি হইতে পারে আপনার মানে দুঃসাধ্য বোঝাটা দুঃসাধ্য হয়ে যেতে পারে।
হ্যাঁ নো রিয়ে কি বলে রিয়ে কি বলে আপনাদের মানে এখন এই জায়গায় দেখেন নন কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে এইগুলো আছে পাবলিক নিউসেন্স ডিফেমেশন। ডিফেমেশন কি আপনারা কি বলতে পারেন? ডিফেমেশন কি? হ্যাঁ হাসান শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি ডিফেমেশন স্যার, শুনতে হচ্ছে পাচ্ছি স্যার। ডিফেমেশন মানে কি বলেন? স্যার ডিফামেশন মানে হচ্ছে স্যার স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা, মানহানি মামলা। সরি স্যার, মানহানি মামলা, জি স্যার। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোনো লিমিটেশন পিরিয়ড নেই, ক্রিমিনাল কেসে কোনো লিমিটেশন পিরিয়ড নেই, বাট মামলা যদি দেরি করে করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে মামলা যদি দেরি করে করেন সেক্ষেত্রে হচ্ছে তথ্য প্রমাণগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুম, এইটা হচ্ছে কি আপনার মানে আপনার মানে সত্যিকার একটা সমস্যা হয়েছে এই জায়গায়। তারপরে পরের জায়গায় যেখানে আপনাদের মানে বুঝতে হবে সেটা হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার নট নেসেসারি যে ভিকটিমই সবসময় মামলা করতে হবে, কারণ ক্রিমিনাল কেসে তো এমন অনেক কেস ঘটতে পারে যেখানে ভিকটিম এতই আহত হয়েছে অথবা মারাও যাইতে পারে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে যে কোনো পার্সন হচ্ছে কি মামলা করতে পারে কি বলে আপনার মানে তার কাজেই এটা হচ্ছে কি আপনার মানে জিআর কেসে যে কোনো লোক মামলা এসে মামলা করতে পারে। আর এগ্রিভ পার্সন, হ্যাঁ এখন দেখেন শব্দটা কিন্তু হচ্ছে গিয়ে এগ্রিভ পার্সন। সাপোজ হচ্ছে গিয়ে আপনার বলতে পারেন স্যার সিআর কেসে তো আপনি বলেন এগ্রিভ পার্সন এসে মামলা করতে পারে মানে যে ক্ষতিগ্রস্ত এসে, কিন্তু কেউ একজন মারা গেছে মৃত ব্যক্তি এসে কি কোর্টে সিআর মামলা করতে পারবে না? এবার আমার এই জায়গায় উত্তর হচ্ছে এগ্রিভ মানে যিনি হচ্ছে গিয়ে আপনার মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন কারো ছেলে মারা গেছে, কারো ভাই মারা গেছে, তো তাদের পরিবারের একজন মারা গেছে, তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, দে লস্ট এ ফ্যামিলি মেম্বার। এই জায়গায় পরিবারের সদস্যরা অথবা মানে খুব আপনজন কেউ এসে মামলা করতে পারে। এখন হচ্ছে কি আপনারা কি মানে সিআর এবং জিআর কেস এগুলো কি বুঝেন? হ্যাঁ, আপনারা কি সরি সিআর স্যার, এবং কি বললেন জিআর স্যার, কেস বুঝি এর নাই স্যার। ডিফিনিশন বলতে পারেন? সরি স্যার, আবার বলেন স্যার। সিআর কেস এন্ড জিআর কেস। স্যার সিআর কেস হচ্ছে স্যার ওই যেটা স্যার কোর্টে স্যার যেটা মামলা হয় স্যার। আচ্ছা, হ্যাঁ সিআর কেসের বাংলা হচ্ছে মানে নালিশি মামলা অথবা ইংরেজিতে জি বলা স্যার, হয় কমপ্লেইন্ট রেজিস্টার। এই কমপ্লেন্ট, কারণে জি স্যার, কমপ্লেন্ট রেজিস্টার্ড স্যার। নালিশি আর মামলা জিআর স্যার কমপ্লেইন্ট। হচ্ছে স্যার হ্যাঁ বলুন। পুলিশ পুলিশ স্টেশনের যে মামলাটা স্যার। এফআইআর মাধ্যমে যে মামলাটা হচ্ছে, জি স্যার, তো জি স্যার এটা ওইটা। হচ্ছে কি আপনার মানে জিআর কেস জেনারেল রেজিস্টার কেস। আর এটা হচ্ছে কি আপনার মানে কি বলে এখন আপনাদের মানে কি বলে আহ কনভিক্ট হচ্ছে গিয়া আপনার মানে কি বলে আপনার মানে কি বলে যে আপিল করতে পারে অথবা না, কিন্তু ক্রিমিনাল কেসে একটা জিনিস দেখেন রেকর্ডস অথবা ফাইলটা আপিল করুক আর নাই করুক হাইকোর্ট ডিভিশনে ফরওয়ার্ড করতে হবে ক্রিমিনাল মামলা। এটা হচ্ছে কি একটা নিয়ম কনভিক্টকে। আচ্ছা এই জিনিসটা আমি আপনাদের জিজ্ঞেস ক্লিয়ার করে দিই। একিউজড কি হাসান আপনি উত্তর দিবেন না, অন্যরা যারা আছে তারা একটু উত্তর দেখ। একিউজড কি শুভচন্দ্রনাথ, একিউজড বলতে কি বোঝায়? স্যার এ বিষয়ে জানা নেই স্যার। আচ্ছা ঠিক আছে বলি একিউজ হচ্ছে অভিযুক্ত। আপনার লয়ের ছাত্র, আপনার কখনোই মানে কি বলে বলবেন না যে মামলা আসছে তাকে তোলা হচ্ছে কোর্টে, হ্যাঁ আপনার কখনোই তাকে বলবেন না যে সে কি আপনার মানে গিলটি অথবা কনভিক্ট। হ্যাঁ, কনভিক্ট মানে হচ্ছে যে হচ্ছে কোর্টে দোষী প্রমাণিত হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে কি মানে কি বলে এখন এটা হচ্ছে কি আপনার মানে উনি দোষী সাব্যস্ত এখনো হয় নাই, উনি হচ্ছে অভিযুক্ত। তো আপনার মানে এই জিনিসগুলো মনে রাখবেন, একিউজড হচ্ছে অভিযুক্ত, মানে মামলা চলতেছে এখনো কোর্টের রায়ে সে দোষী প্রমাণিত হয় নাই, হোক যত বড় অপরাধী করুক। কোর্টের মামলায় যতক্ষণ মানে কোর্টের রায়ে যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা গিলটি বলতে পারবেন না কিংবা কনভিক্ট বলতে পারবেন না, তখন শুধু বলতে পারবেন একিউজড অভিযুক্ত। আর হচ্ছে গিয়া অথবা এই মামলার আসামি। তো হচ্ছে গিয়ে আপনার মানে এই পর্যন্তই, কিন্তু
আপনার মানে যখন কোর্টের রায়ে উনি দোষী সাব্যস্ত প্রমাণ হবেন তখন আপনারা বলতে পারবেন গিলটি পারসন অথবা বলতে পারবেন কনভিক্ট। তো এটা হচ্ছে কি আপনার মানে পার্থক্যটা মনে রাখবেন ভালোভাবে, এই টার্মিনোলজিগুলো সাবধানে ব্যবহার করবেন। তো এই জিনিসটা জানার মতো ব্যাপার ছিল। আচ্ছা, এখন এডজুডিকেটর কি জিনিস, কে কি বিচার করতে পারেন না পারেন সেটা নিয়ে বলে দেওয়া আছে। এডজুডিকেটরের মেইন ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে বাংলাদেশে সেশন কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্ট এন্ড প্যাটার্ন এইভাবে না দেখে এইভাবে দিতে হবে, আপনার সুবিধা হবে। এডজুডিকেটর হচ্ছে আপনার মানে বাংলাদেশ সেশন কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আর এম্পাওয়ার্ড বাই ল টু এডজুকেট ক্রিমিনাল কেসেস। সেশন জাজ হচ্ছে গিয়ে কি আপনার মানে ডিস্ট্রিক্ট জাজ, মেট্রোপলিটন সেশন জাজ হইতে পারেন, এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ। আচ্ছা, এখানে যে মেট্রোপলিটন বলতেছি আমি বারবার, মেট্রোপলিটন আর নন মেট্রোপলিটন পার্থক্যটা কি, কে বলতে পারেন? এই যে স্যার হ্যাঁ বলেন। মেট্রোপলিটন এরিয়ার ভিতরে যে এগুলা পড়ে স্যার, এগুলাকে মেট্রোপলিটন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি সুনামগঞ্জে কি মেট্রোপলিটন সেশন জাজ আছেন? সুনামগঞ্জে স্যার মেট্রোপলিটন এরিয়ার ভিতরে যেগুলো আছে সেগুলা স্যার মেট্রোপলিটনে পড়বে। সুনামগঞ্জে কি সিটি কর্পোরেশন আছে? সুনামগঞ্জ না স্যার, সুনামগঞ্জে নেই স্যার, সুনামগঞ্জে নেই স্যার। তাহলে সুনামগঞ্জ কি মেট্রোপলিটন এরিয়া? না স্যার, তাহলে হবে। সিলেট কিন্তু মেট্রোপলিটন এরিয়া, হ্যাঁ, তো সিলেট মেট্রোপলিটন এরিয়া স্যার, ঠিক আছে। সিলেটে এই জিনিসগুলো আছে। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে হ্যাঁ কি বলে আপনার সেশন জাজ তারা আছেন, তারা হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এগুলো তারা হচ্ছেন ট্রায়াল কোর্ট, তারা হচ্ছে এডজুডিকেট করবে, যেটা হচ্ছে কি যে আপনাদের যেটা আগে বললাম 5 বছর, মোর দেন 5 বছর, 5 বছর না কিন্তু 5 বছর 1 মাস হইলেও ওইটা ওনারা পাবেন, কিন্তু 5 বছর পর্যন্ত এগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের দায়িত্ব। কাজে 5 বছর যেসব অপরাধের শাস্তি আপনার পেনাল কোডে অবশ্যই পড়ে আসেন, কোন কোন অপরাধ হচ্ছে গিয়া 5 বছরের অধিক জেল হয়, তো সেই অপরাধগুলো চলে যাবে সেশন কোর্টে অথবা মেট্রোপলিটন সেশন কোর্টে। আচ্ছা, দেখেন জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ এবং সেশন জাজ, হ্যাঁ, তো ওনার হচ্ছে গিয়ে কি 10 বছর পর্যন্ত কি বলে আপনার দিতে পারেন, জেল করতে পারেন হাইয়েস্ট। আর কি বলে ওনাদের ফাইন দেওয়ার ক্ষমতা হচ্ছে অসীম। আবার ডিস্ট্রিক্ট এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কি বলে ওনারা হচ্ছে গিয়ে আপনার মানে ডেথ পেনাল্টি দিতে পারেন, মানে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন অথবা যাবজ্জীবন দিতে পারেন। কাজেই হাইয়েস্ট কি বলে শাস্তি দেওয়ার ক্ষমতা হচ্ছে গিয়ে কার হাতে? ডিস্ট্রিক্ট জাজের হাতে। আবার ডিস্ট্রিক্ট জাজের আপনার সিভিলে আপনারা শুনে আসছেন, ডিস্ট্রিক্ট জাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে না, মানে ওনাদের নিচেই ওনাদের অধীনে কাজ করেন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা, যারা হচ্ছে গিয়ে মানে ডিস্ট্রিক্ট জাজ ওনাদের কেসগুলো দিয়ে দেন যে এই অমুক এলাকার এত নাম্বার কেসটা 1 নাম্বার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আপনার হাতে দেওয়া হলো। তো উনি হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে গিয়ে ওনার ওয়ার্কলোড অনেক বেশি থাকে, উনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে কেসগুলো আপনার মানে প্রয়োজন মতো হস্তান্তর করেন। তো কাজেই উনাদের শাস্তি দেওয়ার ক্ষমতা হচ্ছে গিয়ে কি ডেথ পেনাল্টি অথবা যাবজ্জীবন দণ্ড, মানে সর্বোচ্চ শাস্তি উনারাই দিতে পারেন। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, ডেথ পেনাল্টি যখনই দিবেন তখন হচ্ছে কি আপনার মানে কি ওনারা হাইকোর্ট ডিভিশনের কাছ থেকে কি কি করতে হবে, নিশ্চয়তা নিয়ে আসবে, কনফার্মেশন নিয়ে আসতে হবে। এই দেখেন এখানে কি কথাটা, এখানে যে আমি বুঝাচ্ছি কনফার্মেশন নেওয়ার পদ্ধতিটা কি, খালি বলে দিলাম কিন্তু বললাম না কিভাবে হবে, এটা দিয়ে তো আপনারা বুঝবেন না। যখনই ডেথ সেন্টেন্স শ্যাল বি গিভেন যখন দেওয়া হবে, ফাইল ও রেকর্ড, দেখেন এই কথাটা ফাইল অথবা রেকর্ড, এই কথাটা বারবার আসতেছে, মানে ওই কেসের ফাইল অথবা যে নথি যেগুলো আছে, হ্যাঁ, ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে হাইকোর্ট ডিভিশনে ফরওয়ার্ড করতে হবে এবং রেফারেন্স দিতে হবে কি রেজিস্টার্ড এজ এ ডেথ রেফারেন্স কেস। আপনার মানে এই যে রেফারেন্সটা দেওয়া সেটা হচ্ছে ডেথ রেফারেন্স কেস হিসেবে রেফারেন্স আসবে। তো হচ্ছে কি আপনার মানে এই যে এই জায়গাগুলো যে দেখতেছেন, তো কাজেই ডেথ রেফারেন্সে আপনার হাইকোর্টে বলে দিতে হবে, ডিস্ট্রিক্ট জাজ এটা বলে দিবে যে এটা হচ্ছে ডেথ রেফারেন্স কেস, এই ডকুমেন্টগুলো পাঠানোর সময় জানাই দেবে যে ডেথ রেফারেন্সের কেস এগুলো।
ঠিক আছে, তাহলে হচ্ছে কি ডেথ পেনাল্টি দিলে কার কাছ থেকে কনফার্মেশন নিতে হয়? হাইকোর্টের কাছ থেকে কনফার্মেশন নিতে হয়। আচ্ছা, এখন কি বলে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কমনলি অ্যাপ্লাইং দ্য কগনাইজেন্স পাওয়ার ইন ক্রিমিনাল ম্যাটার আন্ডার সেকশন 190 এবং 200 অফ দ্য সিআরপিসি। সেকশন 190 এবং 200 তে কি বলা আছে? মানে একটু দেখে নিই আমরা দেখে নিই কি এটা আসলে কি বলা আছে। চলুন 190 এবং 200 আপনার স্ক্রিন শেয়ারে দেখায় দিই। দেখেন 190 তে কি বলে দেওয়া আছে? Threat to injury induce a person refrain from applying protection to public servant. আপনি মানে কি বলে জখমের থ্রেট দেখাইছেন যে একটা লোককে, যে যাতে সে হচ্ছে গিয়ে কি আপনার প্রোটেকশন নিরাপত্তা চাইতে না পারে অন্য কারো কাছে। এই ধরনের অপরাধ হচ্ছে গিয়ে কি আপনার মানে ওনারা কগনাইজেন্স নিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে 200 কি বলছে? Using as to a such declaration knowing to be false. হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে কি আপনার মানে এখানে কি করতেছে ওনারা? Cooperative users attempts to use true as such declaration knowing the same false before any material point shall be punished the same manner false evidence. কাজে আপনি হচ্ছে কি মিথ্যা যদি কোনো কিছু জানান, আপনি জানেন যে এটা সত্য না, মিথ্যা, এটাকে সত্য হিসেবে আপনি কোর্টে চালাইলেন, এই ধরনের অপরাধগুলো হচ্ছে কি আপনার মানে পাবলিক জাস্টিস, যে বিচারের ক্ষেত্রে আপনি যখন এই ধরনের কাজ করবেন, আপনার শাস্তিটা হবে মানে আপনার মানে কি বলে আপনার মানে কি বলে আপনার ফলস এভিডেন্সের শাস্তির জন্য। এটা হচ্ছে কি আপনার মানে মিথ্যা পারজুরি বলি এটাকে আমরা। তো এইটা অপরাধের জন্য মিথ্যাই আপনার হবে। আচ্ছা, কি বলে এখন আপনারা আসেন হচ্ছে গিয়ে পরের পার্টে। এখন দেখেন এই জায়গায় হচ্ছে কি আপনার মানে এই জায়গায় হচ্ছে কি আপনার কি জানি বলা হয়, তো কি বলে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে কি কি বোঝায় দেখেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় আপনার মানে কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো এইভাবে আছেন। মেট্রোপলিটন এভাবে সিএমএম আমরা যে বলি না, সিএমএম কোর্ট, এটা হচ্ছে আসলে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এসি এমএম, তারপর হচ্ছে এমএম, ওনারা হচ্ছে কি এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মিনিং এর ভিতরে পড়েন। কি বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিএমএমরা কি নিতে পারেন সেটা আর্টিকেল 33 অফ দ্য কনস্টিটিউশনে বলে দেওয়া আছে। আবার কি বলে আপনার মানে সিজিএম ইত্যাদিও বলে দেওয়া আছে। গভর্নমেন্ট বাই নো অফিসিয়াল এমপ্লয়েজ দ্য সিজিএম টু পানিশ এ অফেন্ডার আপ টু 7 years of imprisonment. When any magistrate try to adjudicate an offender for multiple offences, he can punish him twice than his ordinary power, but not exceeding 14 years of imprisonment. আচ্ছা, তো হচ্ছে কি ম্যাজিস্ট্রেট কি হাইয়েস্ট শাস্তি দেবে আপনার নরমালি 5 বছরের জন্য, কিন্তু আপনার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে গভর্নমেন্ট অফিসিয়াল গেজেট দিয়ে ওনাদের ক্ষমতা দিয়ে দেয় যে না 7 বছর পর্যন্ত শাস্তি দিতে পারেন। আচ্ছা, যখন ম্যাজিস্ট্রেট একটা জায়গায় আপনার মানে 7 বছর তো নোটিফিকেশন দ্বারা দিতে পারেন, যখন কোনো মাল্টিপল অপরাধ মানে একই অপরাধী একাধিক অপরাধ করছে, যেটার মোট শাস্তি হচ্ছে গিয়ে আপনার মানে একটা অপরাধের জন্য 7 বছর হয় আর একটা অপরাধের জন্য আরো 7 বছর হয়, তো ম্যাজিস্ট্রেট চাইলে তাকে তখন একবার 7 বছরের জন্য দিয়ে পরের বার আবার 7 বছরের জন্য দিতে পারেন, সেটা হচ্ছে কি আপনার মানে কি 14 বছরের। এবং এই জিনিসটা ওনাকে মানে জাজমেন্টে উল্লেখ করে দিয়ে দিতে হবে যে ওর শাস্তিগুলা করে একটার পর একটা হচ্ছে কনজিকিউটিভলি হচ্ছে। একটা এই জায়গায় দুইটা টার্ম আছে, কনজিকিউটিভলি এন্ড কনকারেন্টলি। কনকারেন্টলি হচ্ছে একই সঙ্গে দুইটা অপরাধের শাস্তি চলবে 7 বছর প্লাস 7 বছর। আবার কনজিকিউটিভলি মানে হচ্ছে কি এক ক্রাইম শেষ হওয়ার পরে 7 বছর জেল শুরু হবে, অন্য অপরাধের জড়িয়ে জেল আরম্ভ হবে। তো এইভাবে 7 কি বলে 14 বছর কনজিকিউটিভলি একটার পর একটা ধারাবাহিকভাবে পানিশমেন্ট গুলো দিতে পারেন। তো এই হিসাবে উনি হচ্ছে কি মোট 14 বছর পর্যন্ত দিতে পারেন, কিন্তু এর বেশি কিন্তু দিতে পারবেন না। সাপোজ ফর এক্সাম্পল একটা অপরাধী উনি হচ্ছে গিয়ে 3টা অপরাধ করছেন, করে 3টা অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে গিয়ে 6 6 6 মানে 3 6 18 বছর, কিন্তু
ম্যাজিস্ট্রেট কিন্তু এই কেসটা উনি সেক্ষেত্রে শাস্তি দিতে পারবেন না, কারণ ওনার ক্ষমতা হচ্ছে গিয়া 14 বছর পর্যন্ত, এর বেশি উনি দিতে পারেন না। এই ধরনের কেস ওনাকে কি করতে হবে, এটা সেশন জজের কাছে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, যে ফাইনের কথা বলা আছে 10,000 টাকা পর্যন্ত ফাইন করতে হবে। তো হচ্ছে এই যে সিজিএম, এসিএম, এই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। আর হচ্ছে কি আপনার মানে কি বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফ্রেশার, যারা হচ্ছে বিজিএস পরীক্ষা পাশ করে দিয়ে ফ্রেশলি ঢুকেন, তারা হচ্ছে গিয়া কি সেকেন্ড অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা, সেকেন্ড অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটরা 3 বছরের জেল দিতে পারেন সর্বোচ্চ, এবং ফাইন 5,000 টাকা পর্যন্ত করতে পারেন, যারা একদম মানে নতুন ঢুকেন। তো ওনারা থাকে হচ্ছে সেকেন্ড অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আবার হচ্ছে কি আপনার মানে কি কি বলে এর উপরে যারা হচ্ছেন তারা হচ্ছে কি আবার কি আপনার মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে হবে। ওনাদের ফাইন দেওয়ার ক্ষমতাটাও আপনার মানে বেশ বেশি। A criminal case can be stated either by the police station or by the magistrate court. ক্রিমিনাল কেস হচ্ছে গিয়ে কি পুলিশ স্টেশন অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট দ্বারা আসতে পারে। জিআর কেস বাই পুলিশ স্টেশন, এই হচ্ছে কি এগুলো আপনাদের পড়ানো হয়েছে ইতিমধ্যে। জিআর কেস কি আপনারা মোটামুটি আইডিয়া দেওয়া হয়ে গেছে। আপনার মানে সিআর কেস কি, আচ্ছা দেখেন, সিআর কেস হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের কোর্টের মাধ্যমে হয়। এখন আপনারা বইয়ের হচ্ছে কি আপনার মানে ইয়েতে চলে যাবেন, পেজ নাম্বার দেখেন, আপনাদের সিআর কেসের ব্যাপারে পেজ নাম্বার 425-এ, আপনাদের বইয়ের 425-এ খুব সুন্দরভাবে সবকিছু বলা আছে। এখানে সিআর কেস কি আপনাদের ইতিমধ্যে পড়ানো হয়েছে, এখানে আপনার মানে এই কথাগুলোই খুব সুন্দরভাবে সিরিয়াল দিয়ে বলে দিয়ে দিছে। তো সিআর কেসে কি কি থাকবে না থাকবে এটাও বলে দিয়ে দিছে। সিআর কেসে আপনার মানে 3টা পার্ট অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে গিয়ে কি পার্ট 1-এ কস্ট টাইটেল বলতে হবে, পার্ট 2-তে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলতে হবে, পার্ট 3-তে পেয়ার পোর্শন এনক্লোজ পার্টটা বলতে হবে। পেয়ার কি আবেদন করতেছেন ইত্যাদি। যে এক্সাম্পল গুলো পেজ নাম্বার 427 থেকে দেওয়া আছে, যে 326 ধারার মামলা, 326 ধারার মামলায় কি হয়, 326 ধারার মামলায় 326 ধারার মামলায় দেখেন কি হয়। 326 ধারার মামলায় আপনার বড় কোনো অস্ত্র দিয়ে, ডেঞ্জারাস উইপন দিয়ে হতে পারে, একটা দা হতে পারে। তো সেটা দিয়ে আপনি কি বলে কাউকে স্বইচ্ছায়, নিজের ইচ্ছায়, রাগের মাথায় অচেতন হয়ে কিংবা এগুলো স্বইচ্ছায় ঠান্ডা মাথায় কাউকে আপনি কি করলেন, আহত করলেন, গ্রিভিয়াস জরুরি মানে গুরুতর ভাবে আহত করলেন, যার ফলে এটা মানে উনি মারা যাইতে পারেন। যাই হোক আপনার মানে অথবা হচ্ছে কি আপনার মানে কিভাবে আগুন দ্বারা অথবা কোনো গরম কোনো বস্তু দিয়ে, সাপোজ মানে গরম বস্তু হতে পারে, গরম তেল টেল ইত্যাদি, অথবা বিষ অথবা কি বলে অ্যাসিড, অথবা কোনো বোমা দিয়ে, এক্সপ্লোসিভ বিস্ফোরক কোনো পদার্থ দিয়ে, যেটা হচ্ছে গিয়ে আপনার মানে হিউম্যান বডির জন্য ক্ষতিকারক, শ্বাস নেওয়া, গিলা, রিসিভ ইনটু ব্লাড, মানে রক্তে না ইনজেকশন দিয়ে দিতে পারেন, অথবা কোনো এনিমেল দ্বারাও হইতে পারে। shall be punished with for life imprisonment either district of 10 বছর পর্যন্ত কি বলে আপনার মানে এটা এই জায়গায় শাস্তি হইতে পারে। কাজে এই শাস্তিটা নাম শুনে বুঝে ফেলতেছেন, এটা 10 বছর। কাজে কার কাছে যাবে, কি বলে জয়েন্ট সেশন জাজের কাছে যাবে। এখন দেখেন জিনিসটা, তো হচ্ছে গিয়ে 326 ধারার মামলা এটা। তো 326 ধারায় এটা গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সুবেল স্যার। সুবেল, এতক্ষণে আসছেন? ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে। জি স্যার, একটু দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা, আর কি বলে আপনার মানে চলে আসছেন এখন এই জায়গাটায়। আচ্ছা, 326-এ গেলেন। এখন বইয়ের 427-এ দেখেন এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। আপনার যাদের বই আছে তারা বইয়ের 427 নম্বর পাতাটা ওপেন করেন।
দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে গিয়ে কমপ্লেইন রেজিস্টার নালিশি মামলা কিভাবে করতে হয় এটা ফরম্যাট দেওয়া আছে। দেখেন শুরুতে হচ্ছে গিয়ে কত ধারার মামলা এটা মেনশন করছে, ম্যাটার অফ কে কে, মানে কমপ্লেইনেন্ট হচ্ছে গিয়ে কে, মানে মামলায় যিনি অভিযোগ আনতেছেন, হ্যাঁ, যিনি মামলা দায়ের করতেছেন উনি কমপ্লেইনেন্ট ভার্সাস হচ্ছে গিয়ে মানে অ্যাকিউজ যাদের উনি অভিযুক্ত করছেন তাদের, এবং সাক্ষীদের নামও দিয়ে দিচ্ছেন। প্লেস অফ অকারেন্স, এটা কোথায় ঘটনা ঘটছে এটা বলতে হবে, যদি সিলেটের জিন্দাবাজারে ঘটে থাকে জিন্দাবাজার দিতে হবে, ডেট দিতে হবে, আর টাইম দিতে হবে। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, প্লেস, ডেট এন্ড টাইম, এগুলো দিতেই হবে। তারপরে আপনি মেস্ট রেসপেক্টফুলি বলে দিয়ে শিউইট দিয়ে আরম্ভ করবেন প্রেয়ার পোর্শনটা। আপনার মানে দিয়ে কি বলে আপনার পার্ট 2 স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, এখানে ফ্যাক্ট গুলো তুলে ধরবেন যে দ্যাট ইজ দ্য কমপ্লেইন্ট ইজ, দেখেন এখানে কিন্তু আপনার সিভিলের ড্রাফটিং ইতিমধ্যে দেখে আসছেন যে আরজি গুলো কি নাম্বারড প্যারাগ্রাফে দিতে হয়, 1 2 3 4, দেখেন বইতে যেভাবে দিয়ে দিছে একদম এক সিরিয়াল এক লাইন মেনটেন করে দিছে, হ্যাঁ, সিউইতের পরে কিভাবে লাইন মেনটেন করে দিছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দ্যাট দ্য কমপ্লেইন্ট ইজ সিম্পল, রিলিজিয়াস, লো অ্যাবাইডিং পারসন। তো সিআর কেসের এই যে স্যাম্পল গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি আপনারা খুব ভালোভাবে পড়বেন। এখানে দেখেন আপনাদের যে এক্সাম্পলে ছিলাম যে সিউইট দিয়ে প্রথমে বলতেছে যে কমপ্লেমেন্টের সিম্পল রিলিজিয়াস, সিভিল ড্রাফটিং এর মতো সেম কথাগুলো বলবেন। এরপরে বলবেন কতটার সময় ঘটনা আরম্ভ করছে, যে ভিকটিম ফাদার ডক্টর শাহবাগ আসতেছে গাড়ি দিয়ে, তারপরে হচ্ছে কি ওনাদের কি বলে বিগ নাইফ এন্ড ছুরি দিয়ে হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে কি বলে আপনার মানে বলছে যে তোমার গাড়িতে নিয়ে আমাদের এখানে নিয়ে যাও। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এই যে শত্রুতা, এটা পূর্ব শত্রুতার জের ধরে করছে। 4 নাম্বার প্যারাগ্রাফে দেখেন বলতেছে আন্ডার ট্রিটমেন্ট ইন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মাথায় আঘাত পাইছে কোথায়, আপনার ড্রাফটিং এ বলতে হবে মানে আপনার মানে জিডি কবে ফাইল হয়েছে। তার 4 নাম্বার প্যারাগ্রাফে বলতেছে যে মেডিকেল কি কি ক্ষতি হয়েছে মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করে দিয়ে দিছে, তারপর মেডিকেল কি চিকিৎসা হচ্ছে এগুলো প্রমাণও দিয়ে দিচ্ছে। তারপরে থ্রেট করতেছে যে অভিযুক্ত যারা নাম দিয়ে দিচ্ছে, থ্রেট করতেছে যে না মামলা দিলে মেরে ফেলবো জানে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছে যে একুশরা হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল ইন দা স্থানীয় এলাকায়, মানে তারা হচ্ছে বড় প্রভাবশালী ব্যক্তিত্ব। তো কি বলে 10টার সময় হচ্ছে কি আপনার মানে সঙ্গে সঙ্গে রিপোর্ট করছে, যে সময় বাসায় ফিরছে তার ছেলে তো হসপিটালে, তো হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরছে, রিপোর্ট করছে। তার ধানমন্ডি এখন সিআর মামলা আপনি কখন করবেন, ডাইরেক্ট তো গিয়ে করবেন না, প্রথমে তো পুলিশের চেষ্টা করবেন, হ্যাঁ। তো পুলিশ এই জায়গায় না করে দিছে, এটা 6 নম্বরে বলা আছে। কমপ্লেইন রেজিস্টার এই জিনিসটা কিন্তু আপনার মেনশন করতে হবে, যদি আমি এক্সামে দিয়ে দিই মেনশন করতে হবে। তারপরে হচ্ছে কি আপনার এফআইআর কি বলে এফআইআর পুলিশ তো মামলা করতে নিতে চাচ্ছে না, কাজে এফআইআরও হবে না, পারে নাই করতে। তো এই কারণে হচ্ছে গিয়ে সিআর মামলা ম্যাজিস্ট্রেটের কাছে ডাইরেক্ট গিয়ে মামলাটা করছে আপনার মানে। এরপরে হচ্ছে গিয়ে ছোট করে দেখেন ডান দিকে এটা পেয়ার পোর্শন দিচ্ছে, wherefore it is humbly prayed that your honor will be graciously pleased to case the file and issue warrant and arrest against the accused person and punish them holding trial really according to law on the end of justice. তো হচ্ছে কি আপনার মানে শেল এভার প্রে। তো এখন হচ্ছে কি আপনার মানে কি বলে কি বলে এইভাবে আপনার কমপ্লেইন রেজিস্টারে মামলাগুলো লিখবেন। দেখেন এক্সাম্পল 2 তে বলে দেওয়া আছে 420 ধারার মামলা। 420 ধারা কি বলে দিচ্ছে 420 420 এ বলে দেওয়া আছে 420 হচ্ছে চিটিং এর অপরাধ বলা আছে, হ্যাঁ। 420 বলে দিচ্ছে যে whoever cheats and deceives in deceives, মানে ধোঁকা দিয়ে কাউকে মানে প্রতারণা করা, আপনার মানে কি বলে মানে যে কোনো কিছুই হচ্ছে কি আপনার মানে সাইন নেওয়া, which is sign seal which is capable of being converted to valuable security shall be punished with imprisonment either for a term which may 7 বছর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হবে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে প্রপার্টি, এটা হচ্ছে গিয়ে ব্যক্তির মানে সম্পত্তির এগেইনস্ট একটা অফেন্স। কি ধরনের অফেন্স, আপনি হচ্ছে প্রতারণা করে এটা আপনি কি বলে আপনার মানে এমন একজন ব্যক্তির কাছে প্রপার্টিটা দিয়ে দিবেন, হস্তান্তর করে দিবেন কি বলে যার মাধ্যমে হচ্ছে গিয়ে কি বলে যে উনি বঞ্চিত হবেন, কি প্রতারণার মাধ্যমে, যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার মানে এক্সাম্পল কি দেওয়া যেত, আপনারা সবাই ভালো এক্সাম্পল পাবেন।
তো হচ্ছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে আপনার কি বলা যায় একটা এক্সাম্পল দিয়ে দিছে দিয়ে আপনার 420 বা 406 ধারা মামলা। এটা হচ্ছে গিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জে দিয়ে আবেদনটা করছে। এখন আপনার মানে হচ্ছে গিয়ে কি এটা দেখেন বেশ বড় ড্রাফটিং, পেজ নাম্বার 429 আছে, সুন্দরভাবে দেখবেন, পড়বেন এই জিনিসগুলো। যে প্যারাগ্রাফ 1 এ পিটিশনে দেখেন আপনার মানে একটু এখানে সেম ফরম্যাট হচ্ছে কি আপনার মানে প্রথমে কমপ্লেইনেন্ট, হ্যাঁ মানে যিনি হচ্ছে গিয়া মামলায় ইয়ে করছেন কমপ্লেইন দিচ্ছেন কমপ্লেইনেন্ট, তারপরে হচ্ছে গিয়া বাদী আর কি আমরা যাকে বলি, তারপরে হচ্ছে কি বলে আপনার মানে রেসপন্ডেন্ট কারা কারা অথবা হচ্ছে একিউজড কারা কারা, মিস্টার আব্দুল গাফফার, এখানে 3 জন একিউজড আছে, তারপর উইটনেসের নাম দিচ্ছেন, তারপরে আবার ওই যে ডেট মানে প্লেস ডেট এন্ড টাইম এই তিনটা অবশ্যই দিতে হবে। এরপরে শিউইট লিখে প্রেয়ার আরম্ভ করবেন, দিয়ে তারপরে প্রেয়ার আরম্ভ করে সুন্দরভাবে দিবেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে ফরম্যাটটা সবই সেম। কথাবার্তাগুলো ফ্যাক্টগুলো আপনারা খুব মন দিয়ে করবেন। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। তারপরে দেখেন 3 নাম্বার এক্সাম্পলে দেওয়া আছে নারী ও শিশুর ব্যাপারে দেওয়া আছে, দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, বিশেষ আদালত মুন্সিগঞ্জের কথা বলা আছে। কি বলে আপনার মানে কি বলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর মামলা, এটা এগুলা বাংলায় দেওয়া আছে। একজন কি বলে আপনার মানে কি বলে আপনার মানে কি বলে নারী ও শিশু নির্যাতন মামলা, তো হচ্ছে কি এখানে মানে আহত হয়েছেন একজন নারী, তো ওনার মানে কিভাবে আহত করেছে ফ্যাক্টগুলো সব দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার মানে এই ধরনের মামলায় নারী ও শিশু নির্যাতনের মামলার ফরম্যাটটা কিন্তু একটু আলাদা। আপনারা যদি একটু খেয়াল করেন বইয়ের 433 নম্বর পাতায় যান, দেখবেন এখানে ভেরিফিকেশন, হ্যাঁ শর্ত পাঠ আপনার মানে ইত্যাদি আছে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন এফিডেভিটেরও প্রয়োজন আছে, হলফনামা করতেছেন, তো এফিডেভিটেরও প্রয়োজন আছে, তো এটা করতে হবে আপনাদের। তো এখন মানে এই জায়গাটায় আপনার মানে কি বলে এই যে নারী শিশু নির্যাতনের মামলা দেখবেন, এটা হচ্ছে কি ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে করছে, অর্থাৎ এর মাধ্যমে মানে হচ্ছে পুলিশ মামলা নিতে চায় নাই অথবা সন্তোষজনক ভাবে কোনো কাজ করে নাই, এই কারণে ওনারা কি বলে মামলাটা করছেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার মানে অপহরণের মোকদ্দমার মুসাবিদা, যে অপহরণের মামলা, এটা হচ্ছে কি আপনার মানে কি বলে 187 মামলা নাম্বার দেওয়া আছে দেখেন, এটাও নারী ও শিশুর নির্যাতন দমনে আছে। এখানে নারী ও শিশু যখন লিখবেন আপনারা লিখবেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 37 ধারা সংশোধন হয়ে আসছে, কাজেই ব্র্যাকেটে সংশোধিত 2003-এর কথাটা লিখতে হবে। তো হচ্ছে কি আপনার মানে অপহরণের মামলা ফ্যাক্টগুলো সব দিলেন সুন্দরভাবে। এইটাতে নারী ও শিশু নির্যাতন মামলা সবসময় কি দিতে হয়, এফিডেভিট দিতে হয়। এই জিনিসগুলো হচ্ছে কি মানে খেয়াল করবেন। তারপরে কি বলে যৌতুকের জন্য মোকদ্দমার মুস্তাবিদ, এটা দেখেন আবার কি বলে আপনার মানে কি বলে আপনার ম্যাজিস্ট্রেটের আদালতে গেছে, হ্যাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত মুন্সিগঞ্জে গেছে মামলাটা। তো এটা হচ্ছে যৌতুক নিরোধ আইনের 4 ধারা এবং দণ্ডবিধি আইনের 109 ধারা। কাজে এখানে নারী ও শিশু নির্যাতন কোনো মানে সেকশন নাই, কাজে হচ্ছে কি আপনার কি বলে 437 নম্বর পাতায় যে এক্সাম্পল 5টা দেওয়া আছে এটা একটু দেখবেন। তারপরে হচ্ছে কি আপনার মানে চেক ডিভিশনাল মামলার একটা দেওয়া আছে আপনার মানে চেক ডিভিশনাল মামলা কিভাবে কি করতে হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে মামলাটা করছেন, তো হচ্ছে কি বলে ধারা ইত্যাদি সব দিয়ে দিচ্ছেন, ফরম্যাটটা লিখলেন। তো হচ্ছে কি এরপরে নালিশি মামলার আরজি নমুনা, এটাও এক্সাম্পল সাথে দেওয়া আছে, বিশ্বাসভঙ্গ কুপ্রকরণ হুকুমের সহায়তা মামলার নমুনা, এগুলোও দেওয়া আছে। আপনাদের বইটা আসলেই ভালো, আপনারা সবগুলো এক্সাম্পল খুব ঠান্ডা মাথায় পড়বেন, পড়ে এই জিনিসগুলো ক্লিয়ার করবেন।